আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনাকে আশ্রয় কেন প্রশ্ন উঠেছে ভারতে। ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই নানারকম রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি। এতে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। ফলে ভারতের ভেতরেই নানা প্রশ্ন উঠেছে, কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দেওয়া হচ্ছে। বাংলাদেশ আগে নাকি হাসিনা আগে? 2 দিন আগে এ বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছেন ভারতের সংসদের কয়েকজন সদস্য। এরপর জানাবো, ঝিনাইদহে বিএনপির অফিসে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর। ঝিনাইদহে বিএনপির এক অংশের অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে গতরাতে। শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত সাবেক এমপি মশিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ইব্রাহিম রহমান বাবুর অফিসে এই হামলার ঘটনা ঘটে। এদিকে ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, বলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ভারত কখনোই চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। স্বাধীনতা 53 বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। এদিকে 25 দিনে বেনাপোল দিয়ে এলো শুল্কমুক্ত 3,500 টন চাল। শুল্ক প্রত্যাহারের সরকারি ঘোষণার 25 দিনের অনুমোদনের পর 3,92,000 মেট্রিক টন চালের মধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে 3,320 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। দীর্ঘ 2 বছর পর গত 17 নভেম্বর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হয়। শুল্কমুক্ত এই চাল আমদানির শেষ সময় ছিল 12 ডিসেম্বর পর্যন্ত। এবারে জানাবো, প্রতিবন্ধীদের ভাতা লুট করে খেয়েছে আওয়ামী লীগ সরকার, অভিযোগ করলেন তারেক রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকার প্রতিবন্ধীদের ভাতা লুটপাট করে খেয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, অভিবাসী ফেরত না দিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের। অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করলে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হবে বলে হুমকি দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি প্রত্যেক অভিবাসীকে দেশের ভেতর থেকে ধরে ধরে তাদের দেশে পাঠাবেন। কোনো দেশ নিতে অস্বীকার করলে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবেন। একই সঙ্গে তাদের উপর চড়া শুল্ক আরোপ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে আশ্রয় কেন প্রশ্ন উঠেছে ভারতে। ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই নানা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি। এতে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। ফলে ভারতের ভেতরই নানা প্রশ্ন উঠেছে, কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশে আগে নাকি শেখ হাসিনা আগে? কোনটি ভারতের কাছে আগে? 2 দিন আগে এ বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য। ঢাকা সফর শেষে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার বিষয়ে ব্রিফ করেছিলেন তিনি। এ সময় কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছে যে, শেখ হাসিনার কোন মর্যাদায় এখন ভারতে অবস্থান করছেন। দিল্লিতে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই ব্রিফিংয়ে দেশটির 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ব্রিফে অংশ নেয় একাধিক সূত্র। দেশটির সংবাদ মাধ্যম আইএনএস এই তথ্য জানিয়েছে। এদিকে শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের সদস্যরা।
দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতে কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ও ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। দেশটির সংবাদ মাধ্যম আজটক নিউজের বিশেষ অনুষ্ঠানের এজেন্ডা আজটককে অংশ নিয়ে হায়দ্রাবাদের এই এমপি বলেছেন, শুক্রবার লোকসভার অধিবেশনে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি আরও বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারত সরকারের কথা বলা উচিত। কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। এরপর তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করেছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনাকে এসব বক্তব্যকে সমর্থন করছে কিনা প্রশ্ন করেন তিনি। ওআইসি বলেন, একটি দেশ হিসেবে বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত, কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়। ঝিনাইদহে বিএনপির অফিসে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর। ঝিনাইদহে বিএনপির এক অংশের অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত সাবেক এমপি মশিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডক্টর ইব্রাহিম রহমান বাবুর অফিসে এই হামলার ঘটনা ঘটে। ইব্রাহিম রহমান বাবু অভিযোগ করে বলেছেন, এ সময় অফিসে কেউ ছিল না। কিছু যুবক অফিসের গলিতে ঢুকে আচমকা হামলা করে। এ সময় অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করেন তারা। এমনকি বেগম খালেদা জিয়ার ছবি, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলা হয়। এ ব্যাপারে সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনা শোনার পর আমরা সেখানে গিয়েছিলাম। বেশ কিছু চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে, তবে এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেনি কেউ। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ভারত কখনো চায়নি প্রতিবেশী দেশ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, ফারাক্কা বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি বন্ধ করে রাখা আর বর্ষায় পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করা, সীমান্তে বাংলাদেশিদের পশুর মতো হত্যা করা কখনো বন্ধু রাষ্ট্রের ভূমিকা হতে পারে না। আর ভারতকে রাষ্ট্র হিসেবে কখনো আমাদের শত্রু মনে করি না। ভারতের শাসক গোষ্ঠী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বারবার আঘাত করার চেষ্টা করেছে এবং আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করে আসছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরো বলেন, যাদের সাহায্যে আমরা স্বাধীন হয়েছি বলে প্রচার করা হয় তারা মূলত দুটি কারণে সহযোগিতা করেছে। প্রথমত, ১৯৬৫ সালে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই তারা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে সহযোগিতা করেছে। আর দ্বিতীয়টি ও চতুর্দিকে ভারত তার পেটের মধ্যে বাংলাদেশ এই ভূমি পাকিস্তান থেকে আলাদা করতে পারলে ভারত নিজেদের অঙ্গরাজ্যের মতো করে ব্যবহার করতে পারবে। এই দুইটি কারণেই তারা বন্ধু সেজেছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, ১৪ ডিসেম্বর তারা বেছে বেছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে। হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটি জাতির সামনে এখন প্রকাশ করা হয়নি। এ সময় তিনি আর বলেন, আছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে। দেশ স্বাধীন হওয়ার পর বিশিষ্ট চিত্রশিল্পী জহির রায়হান একটি ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করেছিলেন। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। আজ পর্যন্ত তার কিংবা তার ডকুমেন্টারির কোনো অনুসন্ধান পাওয়া যায়নি। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনের জন্য জহির রায়হানের ডকুমেন্টারি উদ্ধারের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ডক্টর আব্দুল মান্নান, মহানগর কর্মপরিষদের সদস্য অধ্যাপক নূর নবী মানিক সহ আরও অনেকেই।
25 দিনে বেনাপোল দিয়ে এলো শুল্কমুক্ত ৩,৫০০ টন চাল। শুল্ক প্রত্যাহারে সরকারি ঘোষণার 25 দিনের অনুমোদিত ৩,৯২,০০০ মেট্রিক টন চালের মধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩,৩২০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। দীর্ঘ 2 বছর পর গত 17 নভেম্বর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হয়। শুল্কমুক্ত এই চাল আমদানির শেষ সময় ছিল 12 ডিসেম্বর পর্যন্ত। বেনাপোল চেকপোস্টের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট, ওয়ার্ক ট্রেডিং ও সর্দার এন্টারপ্রাইজ সহ মোট 8টি আমদানিকারক প্রতিষ্ঠান এই পরিমাণ চাল আমদানি করেছে। সর্বশেষ বৃহস্পতিবার 12 ডিসেম্বর 3টি ট্রাকে 105 মেট্রিক টন চাল আমদানি করা হয়। এ নিয়ে গত 17 নভেম্বর থেকে শুল্কমুক্ত সুবিধা শেষ দিন পর্যন্ত 97টি ট্রাকে 3,320 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফুর রহমানের সই করা পত্রে 92টি আমদানিকারক প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। ওই পত্রে 2,73,000 মেট্রিক টন সিদ্ধ চাল ও 1,19,000 মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রে আমদানির সময় বেঁধে দেওয়া হয় 12 ডিসেম্বর পর্যন্ত। ফলে মাত্র 25 দিন সময় নির্ধারিত থাকায় অনেক আমদানিকারক প্রতিষ্ঠান এই স্বল্প সময়ের মধ্যে চাল আমদানি করতে পারেনি। বেনাপোলের স্থলবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, 2023 সালের 20 জুলাই থেকে দেশের বাইরে সিদ্ধ আতপ চাল রপ্তানি নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এর আগে 2022 সালের নভেম্বর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশটি থেকে চাল আমদানি বন্ধ ছিল। সেই সময় চাল আমদানি নিরুৎসাহিত করতে এর উপর 62% শুল্ক আরোপ করা হয়েছিল। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। তবে সম্প্রতি সরকার চালের শুল্কহার প্রত্যাহার করে নেয়। গত 17 নভেম্বর থেকে ফের চাল আমদানি শুরু হয়।